আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমরা পার্ট ৩ শিখবো এই ভিডিওতে। ৬ দফা আন্দোলন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। কারণ হলো ৬ দফা আন্দোলন থেকে তোমাদের কিন্তু পরীক্ষাতে প্রশ্ন থাকবে। কি টাইপের প্রশ্ন থাকবে দেখো, আমরা পড়লেই তোমরা বুঝতে পারবা। যে ১৯৬৬ সালের ৫ই ফেব্রুয়ারি লাহোরে, পাকিস্তানের লাহোরে একটা বিরোধী দলের একটা সম্মেলন হয়। এখানে শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানে বাঙালির সব ধরনের অধিকার ফিরে পাওয়ার জন্য ৬ দফা কর্মসূচি ঘোষণা করেন। এই ৬ দফা ছিল মূলত স্বায়ত্তশাসনের দাবি। অর্থাৎ পাকিস্তানের সাথে যুক্ত থেকেই পূর্ব পাকিস্তানের শাসনের দায়িত্ব ক্ষমতা থাকবে পূর্ব পাকিস্তানের মানুষের হাতে, যেটা আগে পশ্চিম পাকিস্তানের মানুষের হাতে ছিল। ৬ দফা কর্মসূচি কি ছিল দেখো, এই ৬টা দফা তোমাদের মুখস্থ করতে হবে, কারণ এটা তোমাদের সৃজনশীলের গতে আসবে যে যে ৬ দফা কর্মসূচিগুলো কি কি ছিল। তাহলে এই ৬টা দফা তোমাদের মুখস্থ করতে হবে। ১৯৪০ সালের ঐতিহাসিক লাহোরের প্রস্তাবের ভিত্তিতে শাসনতন্ত্র রচনা করতে হবে, সত্যিকার যুক্তরাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে, যেটা ১৯৪০ সালে বলা ছিল। তাদের সংসদীয় পদ্ধতির সরকার থাকবে, মানে ভোটে নির্বাচন হবে, সেখানে সেই পদ্ধতির সরকার থাকবে। সকল নির্বাচন প্রাপ্তবয়স্কের ভোটাধিকার থাকবে এবং আইনসভা সমূহের সার্বভৌমত্ব থাকবে। ফেডারেল বা কেন্দ্রীয় সরকারের এখতিয়ারে কেবলমাত্র দেশ রক্ষা এবং পররাষ্ট্র, এই দুইটা বিষয় থাকবে। মানে ২ টা আলাদা প্রদেশ থাকবে। ২ টা আলাদা প্রদেশের মধ্যে আলাদাভাবে সবকিছু হবে। তবে কেন্দ্রীয় সরকার কি করবে? দেশ রক্ষার দায়িত্ব পালন করবে। মানে তাদের আন্ডারে সেনাবাহিনী থাকবে এবং পররাষ্ট্র বিষয়গুলো থাকবে। মানে বিদেশের সাথে যে চুক্তি সংক্রান্ত বিষয়গুলো, এগুলো থাকবে। অবশিষ্ট সমস্ত বিষয় প্রদেশের হাতেই থাকবে। পূর্ব ও পশ্চিম পাকিস্তানের জন্য ২ টা সম্পূর্ণ পৃথক অথচ সহজে বিনিময়যোগ্য মুদ্রা চালু করতে হবে। হয়তো আলাদা মুদ্রা থাকবে ২ প্রদেশের, অথবা একটা মুদ্রা থাকলে সেটা যেন সহজে বিনিময় করা যায়। এই ব্যবস্থা অনুসারে মুদ্রা কেন্দ্রের প্রাদেশিক সরকারের হাতেই থাকবে। ২ অঞ্চলের জন্য ২ টা স্বতন্ত্র কেন্দ্রীয় ব্যাংক থাকবে। ২ টা আলাদা কেন্দ্রীয় ব্যাংক থাকবে, অথবা ২ অঞ্চলের জন্য একই মুদ্রা থাকবে। কিন্তু পূর্ব পাকিস্তানের মুদ্রা পশ্চিম পাকিস্তানে পাচার হতে পারবে না। সকল প্রকার কর, খাজনা ধার্য এবং আদায়ের ক্ষমতা আঞ্চলিক সরকারের হাতে থাকবে। আঞ্চলিক সরকারের আদায়কৃত খাজনার নির্ধারিত অংশ আদায়ের সঙ্গে সঙ্গে সেটা ফেডারেল তহবিলে জমা দিবে, মানে কেন্দ্রীয় তহবিলে জমা দিবে। ২ টা প্রদেশ থাকবে, প্রদেশে আলাদাভাবে সব খাজনা ট্যাক্স এগুলো আদায় করবে। তারপর একটা অংশ কেন্দ্রীয় সরকারের অধীনে জমা দিবে সবাই। কারণ কেন্দ্রীয় সরকারের অধীনে তো সেনাবাহিনী থাকবে, পররাষ্ট্র বিষয় থাকবে এবং দেশ রক্ষার বিষয় থাকবে। তার একটা খরচ আছে। তো কি হবে? সেখানে কিছু জমা দিবে। তো ২ অঞ্চলের বৈদেশিক মুদ্রা আয়ের পৃথক পৃথক হিসাব রাখতে হবে এবং ২ অঞ্চল প্রদেশ থেকে যে আলাদা আলাদা বৈদেশিক মুদ্রা আয় হবে সেটা আলাদা হিসাব থাকবে। এবং ২ অঞ্চলের অর্জিত বৈদেশিক মুদ্রা যার যার এখতিয়ারে থাকবে এবং কেন্দ্রীয় সরকারের জন্য উভয় অংশ সমান বা অথবা নির্ধারিত আনুপাতিক হারে বৈদেশিক মুদ্রা প্রদান করবে। আঞ্চলিক সরকারই বিদেশের সাথে বাণিজ্য চুক্তি এবং আমদানি রপ্তানি করার অধিকার রাখবে। পূর্ব পাকিস্তানের জন্য আলাদা একটি আধা সামরিক বাহিনী গঠন করতে হবে, মানে আলাদা সামরিক বাহিনী বা পুলিশ বাহিনী গঠন করতে হবে এই প্রদেশের জন্য। এটা বলা হয়। তাহলে এই ৬ টা দফা তোমরা মুখস্থ করে ফেলবা, কারণ অনেক ইম্পোর্টেন্ট। তাহলে এই ৬ দফা দাবির প্রতিক্রিয়া কি ছিল দেখো? ৬ দফা দাবি দেখে শঙ্কিত হয়ে যান সামরিক শাসক জেনারেল আইয়ুব খান। আইয়ুব খান তখন ভয় পেয়ে যায়। কারণ স্বায়ত্তশাসন পেয়ে গেলে পূর্ব পাকিস্তান তাদের শোষণ বন্ধ হয়ে যাবে। তাছাড়া একসময় অঞ্চলটি স্বাধীন হয়ে যাওয়ার আশঙ্কাও করত তারা। তার ফলে কমে যাবে তাদের বৈদেশিক মুদ্রার ভাগ। কারণ পূর্ব পাকিস্তান উৎপাদিত পাট বিক্রির টাকাই ছিল পাকিস্তানের বৈদেশিক মুদ্রা আয়ের সবচেয়ে বড় উৎস। কিন্তু এই টাকা পূর্ব পাকিস্তানের উন্নতিতে ব্যয় না করে ব্যয় করা হতো পশ্চিম পাকিস্তানের সামরিক ও বেসামরিক ক্ষেত্রে। বড় বড় চাকরিতে বাঙালিকে খুবই কমই সুযোগ দেওয়া হতো, কিন্তু স্বায়ত্তশাসন পেয়ে গেলে পশ্চিম পাকিস্তানিদের একচেটিয়া সুবিধা পাওয়া সম্ভব হবে না। তাই আবার শুরু হয় ষড়যন্ত্র। এই সময় সরকার প্রদেশের নানা জেলায় আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে মামলা দিতে থাকে, গ্রেপ্তার হয়রানির শিকার হয় নেতারা। তাহলে প্রিয় শিক্ষার্থী, দেখো কাজ ১ এবং কাজ ২, আমি এই অধ্যায়ের যতগুলা কাজ আছে একটা ভিডিওতে দিয়ে দিব। তোমাদের যদি প্রয়োজন হয় তাহলে তোমরা সেই ভিডিওটা দেখে নিবা। তাহলে কাজগুলো তোমাদের হয়ে যাবে। হ্যাঁ? কিন্তু এই কাজগুলো থেকে কখনো তোমাদের প্রশ্ন আসবে না। সাধারণত সৃজনশীল প্রশ্নে কাজগুলো থেকে কোনো প্রশ্ন থাকবে না। ঐতিহাসিক আগরতলা মামলা, রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান এবং অন্যান্য। ঐতিহাসিক আগরতলা মামলা কি ছিল? তৎকালীন আইয়ুব সরকার ১৯৬৮ সালে পূর্ব পাকিস্তানের কয়েকজন সামরিক ও বেসামরিক ব্যক্তির বিরুদ্ধে পাকিস্তানের স্বার্থবিরোধী এক ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগ আনে। প্রকৃতপক্ষে ৬ দফা আন্দোলনকে নাস্যাৎ করাই ছিল এই মামলার মুখ্য উদ্দেশ্য। তার মানে ৬ দফা যে একটা আন্দোলন ছিল, সেই আন্দোলনটাকে নাস্যাৎ করাই ছিল এই মামলার মূল উদ্দেশ্য। পাকিস্তানের সামরিক সরকার এটিকে আগরতলা ষড়যন্ত্র মামলা নাম দিয়ে শেখ মুজিব সহ মোট ৩৫ জনকে আসামি করে মামলা করে। মামলায় বলা হয় আসামিরা ভারতের যোগসাজশে পূর্ব পাকিস্তানকে পাকিস্তান রাষ্ট্র হতে বিচ্ছিন্ন করে একটা স্বাধীন রাষ্ট্র গঠনের চেষ্টা চালায়। সরকারের উদ্দেশ্য ছিল শেখ মুজিব সহ ৩৫ জনকে দেশের শত্রু হিসেবে প্রমাণ করে
চরম শাস্তি দিয়ে বাঙালির ৬ দফা ও স্বাধিকার আন্দোলন চিরদিনের মতো স্তব্ধ করে দেওয়া। কিন্তু শেষ পর্যন্ত মাওলানা ভাসানীর নেতৃত্বে ছাত্র জনতা তীব্র আন্দোলনের মুখে সরকার মামলাটি প্রত্যাহার করে এবং সকল বন্দীকে মুক্তি দিতে বাধ্য হয়। ১১ দফা আন্দোলন দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ৬ দফার পাশাপাশি নতুন ১১ দফা আন্দোলন নিয়ে মাঠে নামে। তখন ৬ দফার পাশাপাশি ছাত্রদের ছিল ১১ দফা। শুরু হয়ে যায় ব্যাপক গণ আন্দোলন। ১১ দফার কর্মসূচিতে প্রাপ্তবয়স্কদের ভোটে প্রত্যক্ষ নির্বাচন, সংসদীয় গণতন্ত্র প্রবর্তন করা, পূর্ব পাকিস্তানের পূর্ণ স্বায়ত্তশাসন দেওয়া, ব্যাংক, বিমা, বৃহৎ শিল্পগুলোকে রাষ্ট্রীয়করণ, জাতীয়করণ করা হবে, কৃষকের খাজনা কর হ্রাস করা হবে, সকল রাজবন্দীর মুক্তি, রাজনৈতিক মামলা প্রত্যাহার সহ বিভিন্ন দাবির পক্ষে ছাত্ররা আন্দোলন শুরু করে। ৬৯ গণ অভ্যুত্থান দেখো, পার্ট ৫। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পার্ট ৫ শিখবো এখন। তো কি বলছে? ৬৯ গণ অভ্যুত্থান। জেনারেল আইয়ুব খানের পতনের লক্ষ্যে ১৯৬৯ সালের জানুয়ারিতে ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন ও জাতীয় ছাত্র ফেডারেশন ঐক্যবদ্ধ হয়ে একটি সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করে। তাহলে ১৯৬৯ সালে এই ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন, জাতীয় ছাত্র ফেডারেশন তারা ঐক্যবদ্ধ হয়ে একটা সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করা হয় ১৯৬৯ সালে। ছাত্র সংগ্রাম পরিষদের ১১ দফা এবং আওয়ামী লীগের ৬ দফা সম্মিলিত দাবি আদায়ের লক্ষ্যে ছাত্র আন্দোলন শুরু হয়। সরকার এই আন্দোলনকে দমন করার জন্য পুলিশি নির্যাতন শুরু করে। ১৯৬৯ সালে ২০ জানুয়ারি ঢাকায় ছাত্র জনতার মিছিলে পুলিশ নির্বিচারে গুলি চালালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ছাত্র আসাদুজ্জামান আসাদ শহীদ হয়। আসাদ শহীদ হওয়ার পর এই আন্দোলন গণ অভ্যুত্থানে পরিণত হয়। ১৯০০ তার মানে আসাদ শহীদ হওয়ার পর এই আন্দোলনে গণ অভ্যুত্থান পরিণত হয় এই আন্দোলন। ১৯৬৯ সালে ১৫ ফেব্রুয়ারি আগরতলা মামলার অন্যতম আসামি, এই যে ১৯৬৯ সালে এই ১৫ ফেব্রুয়ারি আগরতলা যে মামলাটা ছিল, সেই মামলার অন্যতম আসামি ছিল সার্জেন্ট জহুরুল হক। এই সার্জেন্ট জহুরুল হককে ঢাকার কুর্মিটোলা ক্যান্টনমেন্টে বন্দী অবস্থায় গুলি করে হত্যা করা হয়। ১৮ ফেব্রুয়ারি পাকিস্তানি সৈন্যরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আর ১৮ তারিখে পাকিস্তানি সৈন্যরা কি করে? রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর শামসুজ্জোহাকে নির্মমভাবে হত্যা করে। তিনি বিক্ষোভকারী ছাত্রদেরকে শান্ত করার কাজে নিয়োজিত ছিলেন। এই সব খবরে সারা দেশের বিক্ষোভের আগুন জ্বলে ওঠে। সামরিক সরকার ১৯৬৯ সালে ২২ ফেব্রুয়ারি আগরতলা মামলা প্রত্যাহার করে রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি দেওয়ার ঘোষণা দিতে বাধ্য হয়। তার মানে ২২ ফেব্রুয়ারি তারা কি করে? মামলাটা প্রত্যাহার করে এবং নিঃশর্ত মুক্তি দিয়ে দেয়। আন্দোলনের তীব্রতায় ভীত হয়ে ক্ষমতায় টিকে থাকার কোনো উপায় খুঁজে না পেয়ে ১৯৬৯ সালের ২৫শে মার্চ জেনারেল আইয়ুব খান তার সেনাপ্রধান জেনারেল ইয়াহিয়া খানের হাতে ক্ষমতা হস্তান্তর করে পদত্যাগ করতে বাধ্য হয়। তাহলে আইয়ুব খানের পর কি ক্ষমতায় আসে? জেনারেল ইয়াহিয়া খান। বাংলার ছাত্র জনতা এভাবেই তাদের আন্দোলনে সফলতা লাভ করে। ১৯৭০ সালে নির্বাচন দেখো, প্রিয় শিক্ষার্থীরা, পার্ট ৬ দেখো। প্রেসিডেন্ট আইয়ুব খান পাকিস্তানের সেনাপ্রধান ইয়াহিয়া খানের হাতে প্রেসিডেন্টের দায়িত্ব দিয়ে পদত্যাগ করেন। ক্ষমতা গ্রহণ করে ইয়াহিয়া খান বাঙালিকে শান্ত করার লক্ষ্যে ১৯৭০ সালে নির্বাচন দেওয়ার অঙ্গীকার করে। ১৯৭০ সালে ৭ই ডিসেম্বর পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। তো পাকিস্তানের জাতীয় পরিষদের আসন সংখ্যা ছিল কত? ৩১৩টি। এর মধ্যে পূর্ব পাকিস্তানের জন্য বরাদ্দ ছিল ১৬৯টি। বাকিগুলো আসন ছিল পশ্চিম পাকিস্তানের জন্য। তো জাতীয় পরিষদের মূল প্রতিদ্বন্দ্বিতা হয় আওয়ামী লীগ এবং তখনকার রাজনৈতিক দল কিন্তু আর মুসলিম লীগ ছিল না, ছিল কি? পিপিপি, মানে পাকিস্তান পিপলস পার্টি, ওই যে জুলফিকার আলী ভুট্টো। জাতীয় পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ পায় হলো ১৬৭টা আসন, মানে পূর্ব পাকিস্তানে ১৬৯টা আসন ছিল, মানে মোট টোটাল আসন ছিল ৩১৩টা। ৩১৩ মধ্যে ১৬৯টা আসন ছিল পূর্ব পাকিস্তানে আর বাকিগুলো ছিল পশ্চিম পাকিস্তানে। তো ১৬৯ আসনের মাঝে পূর্ব পাকিস্তানের ১৬৭টা আসন পায় হলো আওয়ামী লীগ। আর পাকিস্তান পিপলস পার্টি তাহলে কি পায়? ওই প্রদেশ মিলে তারা পায় ৮৮টি আসন লাভ করে। মানে এখানে সংখ্যাগরিষ্ঠতা পায় পূর্ব পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠতা পায় আওয়ামী লীগ আর পশ্চিম পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠতা পায় পিপলস পার্টি, পিপিপি। উল্লেখ করা যেতে পারে আওয়ামী লীগ পূর্ব পাকিস্তান এবং পিপিপি পশ্চিম পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। এরপর ১৯৭০ সালের ১৭ ডিসেম্বর পাকিস্তানের প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। পূর্ব পাকিস্তানের প্রাদেশিক পরিষদ নির্বাচনে ৩১০টি আসনের মধ্যে আওয়ামী লীগ লাভ করে ২৯৮টি। বাকি আসনগুলো পায় স্বতন্ত্র প্রার্থী এবং অন্যান্য দল। নির্বাচনের গুরুত্ব দেখো, তাহলে ১৯৭০ সালে নির্বাচনের ফলাফল বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামকে আরও বেগবান করে। ১৯৪৭ সালে পাকিস্তান সৃষ্টির পর থেকে বাঙালিরা ভাষা, সাহিত্য, সংস্কৃতির দিক থেকে যে স্বতন্ত্র দাবি করে আসছিল, এই নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ে যেন তার স্বীকৃতি পায়। বাঙালির সাহিত্য শাসনের দাবি যে সঠিক ছিল তাও প্রমাণিত হয়। তাহলে ৭০ সালে নির্বাচনের গুরুত্বটাও ইম্পর্টেন্ট, নির্বাচনের ফলাফল এগুলো তোমরা মনে রাখবা।